আচ্ছা, এই যে আমরা অসাধারণ ফলাফলের কথা বলি, এর পেছনের রহস্যটা আসলে কি? মানে বেশিরভাগেরই তো মনে হয় যে এর জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি সময় দিতে হবে। আর দরকার হলে ইচ্ছা শক্তিকে একদম নিংড়ে নিতে হবে। একদম। কিন্তু যদি ব্যাপারটা ঠিক তার উল্টো হয়, যদি সাফল্যের আসল রাস্তাটা আশ্চর্যজনকভাবে অনেক বেশি সরল হয়। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। আমাদের হাতে আছে গ্যারি কেলার আর জে পাপাসানের লেখা বেস্ট সেলিং বই দ্য ওয়ান থিং। আর বইটার মূল কথাই হলো সাফল্যের পথে আমাদের যা কিছু আটকে রাখে তার বেশিরভাগই হলো প্রচলিত কিছু ভুল ধারণা। আচ্ছা। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল সেই একটিমাত্র জিনিস খুঁজে বের করার পদ্ধতিটা বোঝা যা আমাদের জীবনের সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন তাহলে শুরু করা যাক। দারুণ একটা বিষয়। আর শুরুতেই আমার বইয়ের একটা কথা খুব মনে পড়ছে। একটা পুরনো রুশ প্রবাদ আছে যে যদি তুমি দুটো খরগোশের পেছনে ছোট তবে একটাও ধরতে পারবে না। কথাটা খুব সহজ, কিন্তু আমরা তো সারাদিন ঠিক এই কাজটাই করে যাচ্ছি, তাই না? একসঙ্গে 10টা খরগোশ ধরার চেষ্টা করছি। একদম। আর এখানেই বইটির মূল ভিত্তিটা, মনোযোগকে সংকুচিত করে আনা। মানে অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা না করে শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজের ওপর সমস্ত শক্তি কেন্দ্রীভূত করা। এই ধারণাটাকেই তো লেখকরা ডমিনো এফেক্ট দিয়ে ব্যাখ্যা করেছেন, তাই না? ঠিক। আমরা তো সবাই জানি একটা ডমিনো তার পরেরটাকে ফেলে দেয়, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা আরও অনেক বেশি মজার। হ্যাঁ, এই অংশটা আমার কাছেও অবিশ্বাস্য লেগেছে। আমরা তো ভাবি একটা ডমিনো তার সমান আকারের আরেকটা ডমিনোকেই শুধু ফেলতে পারে, কিন্তু ব্যাপারটা তো তা নয়। বিলকুল না। 1983 সালে পদার্থবিজ্ঞানী লরেন হোয়াইটহেড একটা গবেষণায় দেখান যে একটা সাধারণ ডমিনো তার চেয়ে প্রায় 50% বড় আরেকটা ডমিনোকে ফেলে দিতে পারে। 50% বড়? হ্যাঁ। আর এর প্রভাবটা অমেজিং, কারণ এটা একটা জ্যামিতিক প্রগতি তৈরি করে। মানে শক্তিটা যোগ হয়ে বাড়ে না, গুণ হয়ে বাড়তে থাকে। দাঁড়ান, বিষয়টা একটু সহজ করে ভাবি। মানে যদি আমরা মাত্র 2 ইঞ্চি লম্বা একটা ডমিনো দিয়ে শুরু করি, তাহলে কি হতে পারে? ঠিক এখানেই আসল মজাটা। যদি আপনি 2 ইঞ্চির একটা ডমিনো দিয়ে শুরু করেন আর প্রত্যেকটা পরের ডমিনো আগেরটার চেয়ে 50% বড় হতে থাকে, তাহলে মাত্র 18তম ডমিনোটার উচ্চতা হবে পিসার হেলানো টাওয়ারের সমান। বলেন কি, মাত্র 18টা ডমিনোতে? এখানেই শেষ না। 31তম ডমিনোটা মাউন্ট এভারেস্টের চেয়েও প্রায় 3000 ফুট উঁচু হবে। অবিশ্বাস্য। আর 57তম ডমিনোটা, সেটার উচ্চতা হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় সমান। ভাবা যায় মাত্র একটা 2 ইঞ্চি ডমিনো দিয়ে শুরু করে চাঁদে পৌঁছে যাওয়া। আর সাফল্যের ক্ষেত্রেও লেখকরা ঠিক এই কথাটাই বলছেন। সাফল্য একবারে আসে না, এটা আসে ক্রমান্বয়ে, ঠিক এই ডমিনোর মতো। যখন আমরা একটা সঠিক কাজ করি, তখন সেটা পরের সঠিক কাজটা করার পথ অনেক সহজ করে দেয়। তার মানে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডমিনোটা খুঁজে বের করতে হবে। কিন্তু সমস্যাটা তো ওখানেই। এই প্রথম ডমিনোটা খুঁজে বের করার পথেই তো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের মাথায় গেঁথে থাকা কিছু মিথ্যা ধারণা, তাই না? একদম ঠিক জায়গায় ধরেছেন। আর প্রথম এবং সবচেয়ে বড় মিথ্যাটি হল সবকিছু সমান গুরুত্বপূর্ণ। আমাদের সবার টু ডু লিস্ট। ঠিক। ওই লিস্টের দিকে তাকালে মনে হয় প্রত্যেকটা কাজই আজকেই করতে হবে, প্রত্যেকটাই ভীষণ জরুরি। কিন্তু এটা একটা ভ্রম। সফল মানুষেরা এই ভ্রম থেকে বেরিয়ে আসতে পারেন। তারা কিভাবে পারেন? অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন? তারা প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 নিয়মটা বোঝেন। এই নিয়ম অনুযায়ী আমাদের 80% ফলাফল আসে মাত্র 20% কাজ থেকে। আচ্ছা। তাই তারা একটা সাধারণ টু ডু লিস্টের বদলে একটা সাকসেস লিস্ট তৈরি করেন। টু ডু লিস্টে তো আমরা সবকিছুই লিখি, কিন্তু সাকসেস লিস্ট হলো সেই লিস্ট থেকে ছেঁকে বের করা কয়েকটি কাজ যা আপনার আসল ফলাফল এনে দেবে। তার মানে আমার লিস্টে প্রেজেন্টেশন তৈরি করা আর অফিসের ডেস্ক গোছানো দুটো কাজ থাকলেও হয়তো শুধু প্রেজেন্টেশনটাই আমার আসল ডমিনো। একদম। সফল মানুষেরা সব দিকে ছোটাছুটি না করে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটির দিকেই মনোযোগ দেন। আচ্ছা, ধরলাম আমি আমার সেই একটা গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করলাম, কিন্তু যখনই কাজটা করতে বসি তখনই আরেকটা ফাঁদে পা দিই। মনে হয় এই মূল কাজটার পাশাপাশি আরও 2-1টা ছোট কাজ সেরে ফেলি। এই যে একসাথে অনেক কিছু করার প্রবণতা, এটাই তো মাল্টিটাস্কিং। এবং এটাই হলো দ্বিতীয় বড় মিথ্যা। মাল্টিটাস্কিং করা সম্ভব এবং এটা প্রোডাক্টিভিটি বাড়ায়। কিন্তু এটা তো আমাদের কাজের জায়গায় একটা মন্ত্রের মতো হয়ে গেছে।
যে যত বেশি মাল্টিটাস্ক করতে পারে সে তত দক্ষ। অথচ বিজ্ঞান বলছে এটা পুরোপুরি একটা মিথ্যা ধারণা। মানুষ আসলে মাল্টিটাস্ক করতেই পারে না। কিন্তু আমরা তো করি। আমি তো প্রায় গান শুনতে শুনতে কাজ করি। আপনি যেটা করেন সেটাকে বলে টাস্ক সুইচিং, মানে খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ বদলানো। আমাদের মস্তিষ্ক একসাথে দুটো গুরুত্বপূর্ণ কাজে কার্যকরভাবে মনোযোগ দিতেই পারে না। এটা তো আমি হাড়ে হাড়ে টের পাই। একটা জরুরি ইমেল লেখার মাঝে মেসেঞ্জারে রিপ্লাই দিতে গেলে দেখি ইমেলে অর্ধেক কথা লিখতে ভুলে গেছি। শেষে দুটো কাজই আবার করতে হয়, তাই না? এর একটা মারাত্মক উদাহরণ বইটাতে আছে। গবেষণায় দেখা গেছে গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে চালকের মনোযোগ 40% কমে যায়। জানেন এটা কিসের সমান? কিসের সমান? মদ্যপক অবস্থায় গাড়ি চালানোর সমান বিপজ্জনক। সর্বনাশ। তাই লেখকদের পরামর্শ খুব স্পষ্ট। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি, আপনার সেই প্রথম ডমিনোটি, কোনোভাবেই মাল্টিটাস্কিংয়ে যোগ্য নয়। ওটাকে আপনার সম্পূর্ণ মনোযোগ দিতেই হবে। বেশ, তাহলে আমরা বুঝলাম যে সবকিছু সমান গুরুত্বপূর্ণ নয় এবং মাল্টিটাস্কিং একটা ফাঁদ। কিন্তু এই একটা জিনিসের ওপর মনোযোগ দিতে গেলে তো প্রচণ্ড শৃঙ্খলার প্রয়োজন। আমার তো মনে হয় সফল ব্যক্তিরা রোবটের মতো সুশৃঙ্খল জীবনযাপন করেন। আর এটাই আমাদের তৃতীয় মিথ্যার দিকে নিয়ে যায়। সাফল্যের জন্য একটি চরম সুশৃঙ্খল জীবন প্রয়োজন। এই ধারণাটা আমাদের উপর অসম্ভব চাপ তৈরি করে। আমরা ভাবি, আমি যদি সারাদিন সুশৃঙ্খল থাকতে না পারি তাহলে আমার দ্বারা সাফল্য সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা তা নয়। লেখকদের মতে আপনার সারা জীবন ধরে সুশৃঙ্খল হওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি প্রয়োজন? প্রয়োজন হলো সঠিক অভ্যাসটি বেছে নেওয়া এবং শুধুমাত্র সেই অভ্যাসটি তৈরি করার জন্য যথেষ্ট শৃঙ্খলা প্রয়োগ করা। একবার অভ্যাসটি তৈরি হয়ে গেলে কাজটা চালিয়ে যেতে অনেক কম মানসিক শক্তির দরকার হয়। খুব আকর্ষণীয় একটা ধারণা। মানে শৃঙ্খলাকে একটা স্প্রিন্টের মতো ব্যবহার করতে হবে, ম্যারাথন নয়। ঠিক তাই। লন্ডনের ইউনিভার্সিটি কলেজের একটা গবেষণা অনুযায়ী একটা নতুন অভ্যাস তৈরি করতে গড়ে 66 দিন সময় লাগে। 66 দিন? আমরা তো এতদিন 21 দিন জানতাম। এই সময়টার জন্য শৃঙ্খলা প্রয়োগ করতে পারেন, তখন কাজটা প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায়। তাই লক্ষ্য হওয়া উচিত একবারে একটি গুরুত্বপূর্ণ অভ্যাস তৈরি করা। এটা সত্যি একটা স্বস্তির বিষয়। তার মানে আমাকে রোবট হতে হবে না। আচ্ছা, এই যে আমরা শৃঙ্খলা বা অভ্যাস তৈরির কথা বলছি, এর মূলে তো রয়েছে ইচ্ছা শক্তি। চতুর্থ মিথ্যাটা কি এটা নিয়েই? আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, ইচ্ছা শক্তি সবসময় পাওয়া যায়। ঠিক, আমরা তো এটাই বিশ্বাস করতে চাই যে দরকার হলে আমরা ইচ্ছা শক্তিকে জোর করে বের করে আনতে পারব। কিন্তু বইটা বলছে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ লেখকরা ইচ্ছা শক্তিকে একটা স্মার্টফোনের ব্যাটারির সাথে তুলনা করেছেন। সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন এটা ফুল চার্জ থাকে, কিন্তু দিন বাড়ার সাথে সাথে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার পর এর চার্জ একটু একটু করে কমতে থাকে। বাহ, দারুণ তুলনা। তার মানে দিনের শেষে আমাদের ইচ্ছা শক্তির ব্যাটারি প্রায় শেষ হয়ে যায়। একদম। এর সপক্ষে অনেক বিখ্যাত গবেষণা আছে, যেমন স্ট্যানফোর্ডের মার্শমেলো টেস্ট। যেসব শিশু তাৎক্ষণিক লোভ সামলেছিল, মানে ইচ্ছা শক্তি প্রয়োগ করেছিল, তারা ভবিষ্যতে অনেক বেশি সফল হয়েছিল। আর বাস্তব জীবনের কোনো উদাহরণ আছে? একটা অসাধারণ উদাহরণ আছে। ইসরায়েলের প্যারোল বোর্ডের বিচারকদের ওপর করা একটা গবেষণা। দেখা গেছে বিচারকরা দিনের শুরুতে বা লাঞ্চ ব্রেকের ঠিক পরে প্রায় 65% আবেদন মঞ্জুর করেন। আচ্ছা। কারণ তখন তাদের ইচ্ছাশক্তি ভরপুর থাকে। কিন্তু দিন যত গোড়াতে থাকে এই হার কমতে কমতে প্রায় শূন্যে নেমে আসে। অবিশ্বাস্য। একই বিচারক, একই ধরনের কেস, কিন্তু সিদ্ধান্তের হার আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র ইচ্ছাশক্তির তারতম্যের কারণে। তার মানে এর থেকে শিক্ষাটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা দিনের শুরুতে করা উচিত, যখন আমাদের ইচ্ছাশক্তির ব্যাটারি ফুল চার্জ থাকে। এক্স্যাক্টলি। আপনার ওয়ান থিংকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে জায়গা দিতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে 4টি বড় মিথ্যা ধারণা নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই মিথ্যাগুলোর জঙ্গল থেকে বেরিয়ে এসে সঠিক পথে মনোযোগ দেওয়ার উপায়টা কি? কোনো টুল বা কম্পাস আছে কি? হ্যাঁ, এবং লেখকরা এর জন্য একটি অত্যন্ত শক্তিশালী টুল দিয়েছেন, নাম দ্য ফোকাসিং কোয়েশ্চেন। এই একটি প্রশ্নই আপনার জীবনের সব ক্ষেত্রে সঠিক পথ দেখাতে পারে। প্রশ্নটা কি? প্রশ্নটি হলো, এমন কোনো একটি কাজ আমি করতে পারি যা করলে অন্য সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। বাহ,
এমন কোনো একটি কাজ আমি করতে পারি যা করলে অন্য সবকিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। শুনতে সহজ হলেও এর ভেতরে অনেক গভীরতা আছে। অবশ্যই এই প্রশ্নটার 3টে গুরুত্বপূর্ণ অংশ আছে। প্রথম অংশ, এমন কোনো একটি কাজ। এই অংশটা আপনাকে অনেকগুলো বিকল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ বেছে নিতে বাধ্য করে। মানে অগ্রাধিকার ঠিক করতে শেখায়। ঠিক। দ্বিতীয় অংশ, যা করলে, এটা আপনাকে একটা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ভাবতে বলে, যার একটা নির্দিষ্ট ফলাফল আছে। এবং তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী অংশটি হলো অন্য সবকিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। আমার মনে হয় এটাই আসল জাদু, তাই না? একদম। এটা হলো চূড়ান্ত লিভারেজ টেস্ট। এটা আপনাকে সেই প্রথম ডমিনোটা খুঁজে বের করতে সাহায্য করে, যেটা ফেলে দিলে বাকিগুলো নিজে থেকেই পড়ে যাবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে ভাবি, ধরুন আমার লক্ষ্য হলো স্বাস্থ্যকর জীবনযাপন করা, তাহলে আমার প্রশ্নটা হতে পারে, এমন কোনো একটি কাজ আমি করতে পারি যা করলে স্বাস্থ্যকর জীবনযাপন আমার জন্য সহজ হয়ে যাবে? উত্তরটা কি হতে পারে? হয়তো প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। কারণ আমি যদি পর্যাপ্ত ঘুমাই তাহলে আমার জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছা কমবে, ব্যায়াম করার শক্তি বাড়বে। একটা কাজই বাকি অনেক কিছুকে সহজ করে দিচ্ছে। চমৎকার উদাহরণ। আর এই প্রশ্নটার সবচেয়ে বড় সুবিধা হলো এর পরিধি। এটা আপনার জীবনের বড় ছবির জন্য একটা ম্যাপ, আবার আপনার পরের ছোট পদক্ষেপের জন্য একটা কম্পাস, দুভাবেই কাজ করে। তার মানে আমার 5 বছরের লক্ষ্য কি থেকে শুরু করে এই মুহূর্তে আমার প্রথম কাজ কি, সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। ঠিক তাই। এটা আপনাকে বর্তমানের সঙ্গে ভবিষ্যৎকে জুড়ে দেয়। তাহলে আজকের পুরো আলোচনা থেকে যেটা উঠে আসছে তা হলো অসাধারণ ফলাফল অর্জনের পথটা আসলে জটিল নয়, বরং এটা একটা সরল রেখার মতো। প্রয়োজন শুধু জীবনের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস খুঁজে বের করা। এবং সেটিকে নিজের প্রধান অগ্রাধিকারে পরিণত করা। বাকি সব কিছু এর চারপাশে সাজিয়ে নেওয়া। আর সবশেষে একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই, যা বইটির লেখকরা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। একটি সার্থক জীবন পরিমাপের সেরা উপায় হলো এমনভাবে জীবনযাপন করা যাতে কোনো অনুশোচনা না থাকে। মানে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যেন মনে না হয় আমার এটা করা উচিত ছিল। একদম। এই আফসোসগুলো এড়িয়ে চলাই হলো মূল লক্ষ্য। আর অনুশোচনামুক্ত জীবনযাপনের উপায় হলো প্রতিদিন সেই কাজটি করা যা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দারুণ একটা ভাবনা। তাই শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্ন হলো, আপনার সেই একটি জিনিস কি যা আপনাকে একটি অনুশোচনাহীন জীবন উপহার দেবে?